আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা চলে আসলাম তোমাদের এই এস্টিমেটিং এবং কোস্টিং ওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা আছে, এবং সে অধ্যায়টার নাম হচ্ছে সপ্তম অধ্যায়, এবং অধ্যায়ের নাম হচ্ছে স্ট্রাকচারের জন্য সাবস্ট্রাকচারের জন্য বারান্দা সহ একটা দুইতলা বিল্ডিং এর আমরা কাজ করব। ঠিক আছে, তার মানে কি একটা দুইতলা বিল্ডিংয়ের জন্য তোমার সাবস্ট্রাকচার থাকবে, সেই সাবস্ট্রাকচার থেকে তোমাকে কী করতে হবে, ওখানে সাবস্ট্রাকচারের যে কাজগুলো আছে বা সাবস্ট্রাকচারের যে দফাগুলো আছে এই দফাগুলো নিয়ে তোমাকে কাজ করতে হবে। সো এখন এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা কিন্তু বললাম তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। কেন ইম্পর্টেন্ট? কেননা দেখো, এই অধ্যায় থেকে তোমার একটা রচনামূলক থাকবেই থাকবে। ঠিক আছে, এই অধ্যায় থেকে একটা ম্যাথ থাকবেই থাকবে, এবং একটা ম্যাথ মানে কি তোমার 6 মার্ক কিন্তু। ঠিক আছে, সো এই অধ্যায় থেকে যদি ভালোভাবে তুমি একটু অ্যানালাইজ করা যায় তাহলে দেখা যায় এই অধ্যায় থেকে কমপক্ষে তোমার 10 থেকে 15 মার্ক, 10 থেকে 15 মার্ক থাকবেই, 10 থেকে 15 মার্ক থাকবে, এবং 10 থেকে 15 মার্ক কিন্তু কম না। ঠিক আছে, কারণ তোমার পরীক্ষাটাই হবে 60 মার্কের, 60 মার্কের মাঝে যদি তোমার 15 মার্ক বা 10 মার্ক বা 12 মার্ক যদি এই অধ্যায় থেকে থাকে, তাহলে দেখো মোটামুটি কি ফুল বইটার তোমার যদি আমি ফুল বইটাকে ফুল কোশ্চেনটাকে যদি 6 ভাগ করি, তো 6 ভাগের মাঝে কি আমার এখানে তোমার 1.5 ভাগ বা কি ওইটাই বলা যায় 1.5 ভাগ বা 2 ভাগ এখানেই তোমার আসতেছে, আর বাকি 4 ভাগ কি অন্যান্য সবগুলো মিলে। তাহলে বুঝতে পারতেছি আমার এই অধ্যায়টা কতটা ইম্পর্টেন্ট, এবং বিশেষভাবে এই অধ্যায় যেটা আছে, ঠিক আছে, এই অধ্যায়ের সাথে পরবর্তী অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায়ের লিঙ্ক আছে, দেন এই দুইটা অধ্যায়ের সাথে আবার তার পরবর্তী অধ্যায়ের লিঙ্ক আছে। এই কারণে এই অধ্যায়টা মোস্টলি তোমাকে ভালোভাবে করতে হবে, এবং ম্যাক্সিমাম যেটা অনেকেই মনে করে সেটা হচ্ছে যে সপ্তম এবং অষ্টম অধ্যায় এই দুটো সবচেয়ে কঠিন অধ্যায়। ঠিক আছে, সবাই কিন্তু এটা মনে করে। ওকে, সো আমরা অনেক ইজিলি এটা করব। জাস্ট আমার নোটগুলো ফলো করো, অ্যান্ড আমি যেভাবে করাচ্ছি এভাবে তোমরা কাজগুলো করো, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর প্রচণ্ড গরম তো, সো এই কারণে আমি ঘেমে যাচ্ছি। সো আমি একটু পর তোমাদের ফ্যান ছেড়ে দেবো। ঠিক আছে, সো তোমরা কিছু মনে করো না আবার। আমরা তাহলে কাজটা স্টার্ট করে দেই। সো আমাদের কি এটা সাবস্ট্রাকচারের জন্য বারান্দা সহ একটা দুইতলা বিল্ডিং, সাবস্ট্রাকচারের জন্য বলছে। সো আমি যদি একটা বিল্ডিং দাঁড় করি, ঠিক আছে, একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু প্রথম সেমিস্টারে পড়ে আসছি, একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে মূলত দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কি সুপারস্ট্রাকচার আর একটা হচ্ছে সাবস্ট্রাকচার, একটা সুপারস্ট্রাকচার আর একটা হচ্ছে সাবস্ট্রাকচার। তো সুপারস্ট্রাকচার কোনটাকে বলা হয়, যেটা মূলত আমার প্লিন্থ লেভেলের উপরে থাকে, অ্যান্ড সাবস্ট্রাকচার কোনটাকে বলা হয়, যেটা প্লিন্থ লেভেলের নিচে একদম ভিত্তি বা একদম বেস পর্যন্ত বা মাটি পর্যন্ত যে লেভেলটা, এটা হচ্ছে আমার কি সুপারস্ট্রাকচার। তার মানে নিচের অংশটা নিয়ে আমার কাজ করতে হবে। সো আমি তোমাদের ওরিয়েন্টেশন যে ক্লাসটা আছে, ঠিক আছে, ওরিয়েন্টেশন ক্লাসে কিন্তু তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক আমি করাইছিলাম ওখানে, এবং ওই টপিকের সরাসরি প্রয়োগ এখন তোমাদের হবে। এই জন্য আমি তোমাদের আবারও ওই টপিকটাই করাবো। সেই বিষয়টা হচ্ছে কি তোমাদের একটা দালানের ওই যে সাবস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার যে কাহিনী, সেটা আবারও তোমাদেরকে আমি স্মরণ করাই দিব। ঠিক আছে, আমরা জানি কি একটা দালানের ক্ষেত্রে একটি দালানের দুইটি অংশ, যথা নাম্বার 1 কি হচ্ছে আমাদের সুপারস্ট্রাকচার, তার মানে উপরের অংশ যেটা সুপার স্ট্রাকচার, অ্যান্ড আরেকটা হচ্ছে কি আমার সাবস্ট্রাকচার, তাই না? সুপারস্ট্রাকচার আরেকটা হচ্ছে কি সাবস্ট্রাকচার। তো সুপারস্ট্রাকচার কোনটা, যেটা হচ্ছে মূলত প্লিন্থ লেভেল থেকে শুরু হয়, প্লিন্থ লেভেল থেকে মূলত কি একদম প্যারাপেট পর্যন্ত। ঠিক আছে, প্যারাপেট পর্যন্ত যেটা। আর সাবস্ট্রাকচার কোনটা, যেটা মূলত আমার ফাউন্ডেশন বেড বা ভিত্তি বেড থেকে তোমার কি আছে প্লিন্থ লেভেল পর্যন্ত, প্লিন্থ লেভেল পর্যন্ত যেটা, ওইটা হচ্ছে তোমাদের সাবস্ট্রাকচার। এখন এটা আমরা চিত্রের মাধ্যমে বুঝবো। ঠিক আছে, সো চিত্রের মাধ্যমে এটা আমরা বুঝে নেই। তো চিত্র তো আমরা অঙ্কন করতেই পারি, যেহেতু আমরা সিভিল ইঞ্জিনিয়ার। তো আমি একটু অঙ্কন করে ফেলি। দেখা যাবে কিনা তোমাদের, হোক না গেলেও আমি ব্যবস্থা করব।
এটা ওকে, যেখানে আমার এটা হচ্ছে আরেকটা স্তর, এইখানে আমার আছে ছাদ, এইখানে দিলাম প্যারাপেট, আর কি কি আছে এইখানে ফিল আপ করা আছে। ওকে, সো যেখানে আবার তোমার আর কি আছে এখানে, ঠিক এইখানে একটা অংশ থাকে যেটাও তোমাদের শিখিয়ে দিছিলাম, দেন এইখানে একটা অংশ থাকে। এই বিষয়গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে মোস্টলি বেসিক জিনিস, যে কোথায় কার অবস্থান হয়, এই বিষয়গুলো কিন্তু আমি তোমাদের ভালোভাবে দেখাই দিচ্ছি, একটু ভালোভাবে লক্ষ্য করো, ঠিক আছে? এরপরে তোমাদের জানালা থাকে এখানে মোটামুটি, তাই না? জানালা, অ্যান্ড এইখানে থাকে তোমার লিন্টেল। হ্যাঁ, ওকে, সো মোটামুটি এটা চিত্র। সো এখন প্রত্যেকটা অংশ আমি একটু চিহ্নিত করি। সো যেখানে আমার এগুলো ইটের কাজ, তো আমি ইটের কাজ এরকমভাবে চিহ্নিত করে দেই। এখানেও আমাদের কি ইটের কাজ না? হ্যাঁ ভাইয়া, তাহলে ইটের কাজ চিহ্নিত করে দিলাম। ওকে, জাস্ট এই গ্রেড বিম, এটা হচ্ছে কি গ্রেড বিম। গ্রেড বিমে কিন্তু তোমার কি দেখো, আমি এখানে দিব সিমেন্ট কংক্রিট, ঠিক আছে, আরসিসি, রিইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট। দেন আবার এখানে তোমার ইটের গাঁথুনি হবে। ওকে, ইটের গাঁথুনি দিলাম। দেন এরপরে সর্বনিম্নে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার এক স্তর সোলিং, এবং তার উপরে থাকবে আরসিসি ঢালাই, ঠিক আছে, আরসিসি ঢালাই। তার উপরে কি থাকতেছে ভাইয়া তোমাদের? আরসিসি ঢালাই থাকতেছে। এরপর তোমাদের আর কি আছে এখানে, আচ্ছা এগুলো আমি নামের সাথে সাথে যদি বলে দিই তখন ভালো হবে। এখন আমি চিহ্নিত করি আগে। সর্বনিম্নে যেটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের এক স্তর সোলিং, এক স্তর। আচ্ছা, সোলিং না লিখে আমি কিন্তু জানি যে সোলিং মানে কি ভাইয়া, সোলিং যেটা বলা হয় সেটা হচ্ছে আমাদের বিএফএস এর কাজ, ঠিক আছে, ব্রিক ফ্ল্যাট সোলিং, ঠিক আছে। তাহলে এটা আমরা দিই বিএফএস। তারপর এটা কিসের কাজ? আরসিসি এর কাজ, ঠিক আছে, আরসিসি এর কাজ এখানে। দেন এরপরে এগুলো কি, এগুলো হচ্ছে সবগুলো ফুটিং। এগুলো হচ্ছে কি ভাইয়া? এগুলো হচ্ছে সব তোমাদের ফুটিং। ওকে, ফুটিং গেল। দেন এরপরে আসলো তোমাদের এই যে এই অংশটা হচ্ছে তোমাদের গ্রেড বিম। এরপর তোমাদের এই যে এখানে দেখো, এই যে লেভেল একটা আছে, ঠিক আছে, এই যে লেভেল, এই যে একটা লেভেল আছে, এই লেভেলটাকে তোমাদের বলা হয় গ্রাউন্ড লেভেল, GL, অর্থাৎ গ্রাউন্ড লেভেল, অর্থাৎ মাটি তল। তো ওকে, সো এরপর এই যে এইভাবে তোমাদেরকে মাটিটাকে এইভাবে চিহ্নিত করতে হবে যে এখানে তোমাদের মাটি আছে। ওকে, এটা মাটি লেভেল, তোমাকে এইভাবে চিহ্নিত করতে হবে। ক্লিয়ার? সো এরপরেই তোমাদের এই যে সর্ব উপরে যেটা আছে এটা হচ্ছে তোমাদের প্লিন্থ লেভেল। এটা হচ্ছে কি ভাইয়া তোমাদের প্লিন্থ লেভেল, অর্থাৎ PL। এরপরে তোমাদের এইটা দেখো জানালার শিল, তাহলে এটা হচ্ছে তোমাদের উইন্ডো শিল। অ্যান্ড এইখানে তোমাদের কি হয়? লিন্টেল, এই জন্য এটাকে বলা হয় লিন্টেল লেভেল। অ্যান্ড এই যে সর্ব উপরে যেটা থাকে তোমাদের, ওকে, এইটা হচ্ছে তোমাদের প্যারাপেট। ওকে, অ্যান্ড এই যে সর্ব উপরে আরেকটা এখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে কি তোমাদের রুফ, অর্থাৎ ছাদ, ঠিক আছে। ছাদের উপরে কিন্তু প্যারাপেট দেওয়া হয়ে থাকে। সো প্যারাপেটটা কি? প্যারাপেটটা হচ্ছে তোমাদের ছাদের উপরে নিরাপদভাবে চলাচলের জন্য এটা একটা কি, জাস্ট চারপাশে একটা সীমানা দেয়াল, ঠিক আছে। এটার কাজ মূলত অনেক ধরনের কাজ করে থাকে, সৌন্দর্য বর্ধন বলে, তারপরে তোমার নিরাপত্তা বলো। দেন পানিটাকে যেটা আছে, পানি আমার ওখানে আসে, ঠিক আছে, বৃষ্টির পানি বলো বা যে কোনো পানি আসুক, পানিটাকে জাস্ট একটা নির্দিষ্ট পথ দিয়ে বের করে দেওয়ার জন্য কিন্তু এই যে প্যারাপেট দেওয়া থাকে। যে প্যারাপেট না দিতাম তাহলে দেখো পানি কিন্তু আমার চারপাশ দিয়েই পড়বে। বাট কথা হচ্ছে আমি যদি চাই যে আমার পানিটা একটা নির্দিষ্ট পথ দিয়ে যাক, তাহলে আমি কী করব? চারপাশে একদম সীমানা দেয়াল দিয়ে দিলাম বা প্যারাপেট দিয়ে দিলাম, জাস্ট একটা পাশে বা এক পাশে একটা সুড়ঙ্গ করে দিলাম, সবগুলো পানি ওই সুড়ঙ্গ দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। সো এই সকল কারণে কিন্তু এই প্যারাপেটটা আমার দেয়া হয়ে থাকে। সো এরপরে দেখো আমার এইখানে যদি দেখি, আমার এইখানে একটা অংশ আছে, এইখানে একটা অংশ আছে, অ্যান্ড আরও একটা অংশ আছে যেটা আমি এখনও অঙ্কন করি নাই। এইখানে যে অংশটা আসে সেটা হচ্ছে কি আমাদের
মেঝে। সো আমি যদি বলি মেঝের অবস্থান কোথায়, সো ভাইয়া মেঝের অবস্থান হচ্ছে প্লিন্থের নিচে গ্রাউন্ড লেভেলের উপরে। কী হচ্ছে ভাইয়া? প্লিন্থের নিচে এবং গ্রাউন্ড লেভেলের উপরে হচ্ছে মেঝের অবস্থান। সো মেঝের ক্ষেত্রে তোমার সর্বনিম্নে যেটা থাকে সেটা হচ্ছে তোমার ওই যে বিএফএস এর কাজ, ঠিক আছে? এখানেও তোমাদের বিএফএস এর কাজ, বিএফএস, অ্যান্ড তার উপরে যেটা থাকে এটা হচ্ছে তোমাদের সিমেন্ট কংক্রিটের কাজ, ঠিক আছে? সিমেন্ট কংক্রিট অর্থাৎ সিসি এর কাজ, সিসি এর কাজ। আর এটা কিন্তু আরসিসি, তার মানে এইখানে আরসিসি এর কাজ যেটা আমরা জানি, আরসিসি এর যে কাজ হয়ে থাকে সেটা হয়ে থাকে আমার কি ভাইয়া? ঘন এককে। বাট সিসি এর কাজ কিসে হয়ে থাকে? বর্গ এককে। এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। ওকে, দেন এরপরে তোমাদের এইখানে যদি দেখি, এইটা কিসের ভাইয়া? আচ্ছা দেখো তো, এটা আমার মেঝে, তার মানে এটা কি বাড়িতে আমি চড়তেছি। সো বাড়িতে চড়ার ক্ষেত্রে আমার এটা হচ্ছে মেঝে। এখন মাটি আমার এইখানে, আমি মেঝেতে চড়বো কীভাবে? অবশ্যই একটা ছোটো একটা সরল সিঁড়ি লাগবে, ছোটো একটা সরল সিঁড়ি লাগবে। সো সেই সিঁড়ি আসবে আমার এইখানে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে সেই সিঁড়ি, এটা হচ্ছে কি ভাই? সেই সিঁড়ি। এবং সিঁড়ির কাজ আমরা কিন্তু অলরেডি অনেক তার মানে পঞ্চম অধ্যায়ে করে আসছি, ঠিক আছে? অনেক আগে পঞ্চম অধ্যায়ে করে আসছি। অ্যান্ড সিঁড়ির ক্ষেত্রে দেখো আমার এই যে মাটির নিচে আমার কি হয়? এক স্তর সোলিং দিতে হয়, তারপরে আবার এখানেও আমার কি করতে হবে ভাইয়া? সিসি এর কাজ করতে হয়। তার মানে এখানেও তোমার বিএফএস আছে, আবার কি আছে ভাইয়া? সিসিও আছে, সিমেন্ট কংক্রিটও আছে। এরপর এইখানে যদি দেখি, এইখানে আবার কি আছে? এখানেও মোটামুটি তোমাদের যে কাজটা হয় এইখানে তোমাদের আরসিসি এর কাজ হয়, আরসিসি এর কাজ হয়ে থাকে। ওকে, সো এইটা হচ্ছে তোমাদের রুফ লেভেল বা ছাদ লেভেল, ঠিক আছে? সো মোটামুটি এতটুকুই তোমাদের চিত্র। এবং কোনটা কি সেটাও তো আমরা জেনে নিলাম না এখনও। এই যে প্লিন্থ লেভেলের উপর থেকে একদম প্যারাপেট পর্যন্ত যে লেভেলটা, এটাকে বলা হয় সুপার স্ট্রাকচার। অ্যান্ড এইখান থেকে এই পর্যন্ত একদম নিচ পর্যন্ত যেটা হয় সেটা হচ্ছে আমার সাবস্ট্রাকচার। ওকে, সাবস্ট্রাকচার। সো সুপার স্ট্রাকচার অ্যান্ড সাবস্ট্রাকচার। তো আমাদের কাজ করতে হবে কি? সাবস্ট্রাকচার নিয়ে। তো আমাদের এইগুলো কাজ থাকবে, উপরেগুলো না ভাইয়া, উপরেগুলো আমাদের থাকবে না। আমাদের কাজ হবে মেনলি নিচেরগুলো নিয়ে, ঠিক আছে? সো তাহলে আমাদের নিচেরগুলো নিয়ে কাজ করতে হবে, এই বিষয়টা আমি বুঝলাম। সো তাহলে এখন আমাদের কাজ কি আসবে, এখন কি কাজ আসবে সেই বিষয়গুলো তো আমাদের জানতে হবে নাকি? এখন কী কাজ হবে? মূলত এই সাবস্ট্রাকচার আমাদের কী কাজ আছে সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো আমরা কী কাজ আছে সেই কাজগুলো একটু পাশে লিখে ফেলবো। এখন যেহেতু আমাদের উপরে কাজটা নাই, তাহলে উপরের কাজটা মিশিয়ে ফেলি, উপরেরটা মিশিয়ে ফেললাম। এখন যেহেতু আমাদের কি উপরের কাজটা নাই, সাবস্ট্রাকচার কাজ, তো সাবস্ট্রাকচার কাজগুলো কী আসে তাহলে লিখে ফেলি। সাবস্ট্রাকচারের কাজসমূহ, নাম্বার 1 যেটা কাজ হয় সাবস্ট্রাকচার, তার মানে কি? ভিত্তি, বা যেটাকে ফাউন্ডেশন বলা হয়ে থাকে। সো এই যে দেখো, ফাউন্ডেশন যদি তৈরি করতে যাই, তো ফাউন্ডেশনটা দেখো তো মাটির নিচে করতে হচ্ছে না? এখান থেকে তো কাজ শুরু করতে হবে। সো মাটির নিচে করতে হচ্ছে, তার মানে এখানে আমাকে মাটি খনন করতে হবে আগে। তাহলে প্রথমেই যে কাজটা হয় সেটা হচ্ছে কি? মাটি খননের কাজ, মাটি খননের কাজ। সো মাটি খননের কাজ কিসে হবে ভাইয়া? ঘন এককে। মাটি খননের কাজ কিসে হবে? ঘন এককে। এরপরে যে বিষয়টা আসবে, দেখো মাটি খননের কাজ শেষ, এই পর্যন্ত একদম মাটি খনন করবো আগে। তারপরে এখানে কি করতে হবে আমাকে? এই যে এক স্তর কি সোলিং বসাইতে হবে না? ফ্ল্যাট সোলিং, যেটাকে বলা হয় বিএফএস এর কাজ, অর্থাৎ এক স্তর ফ্ল্যাট সোলিং এর কাজ। তো সোলিং এর কাজ আমরা জানি বর্গ এককে হয়। এরপরে দেখো 3 নাম্বার যে বিষয়টা আছে, এইখানে দেখো এর উপরে কি আছে? আরসিসি আছে না? আরসিসি। তাহলে এখন আমার কাজ হবে আরসিসি এর কাজ, আরসিসি এর কাজ, যেটা হয় আমার ঘন এককে। বাট এখন তোমার এই আরসিসি এর কাজের ক্ষেত্রে যদি আরেকটা বিষয় এক্সট্রা করে দেওয়া থাকে, যদি বলা হয় যে মূলত আরসিসির যে কাজ করা হয়েছে এইখানে তোমার 0.60% কী করা হয়েছে? রড ব্যবহার করা হয়েছে। এই কাজের 0.60% কী আছে ভাইয়া? রড। তাহলে এটা কি আমরা সলভ করতে পারবো না?
হ্যাঁ ভাইয়া অবশ্যই পারবো। যারা তোমরা গত ক্লাসটা করছো অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের যে বিষয়টা আছে সেই ষষ্ঠ অধ্যায়ের রাস্তার ক্লাসটা করছো তারা কিন্তু ইজিলি এই 3 নাম্বার কাজটা করতে পারবা। ঠিক আছে, 3 নাম্বার কাজটা ইজিলি তোমরা করতে পারবা। বাট কথা হচ্ছে 3 নাম্বার কাজটাও তখনই করতে পারবা যখন মূলত কাজটা করা শিখবা, কারণ এখানে ওইটার চেয়েও কি অনেক বেশি বিষয় আছে, তার মানে শুরুর দিকে বিষয় আছে, বাট কথা হচ্ছে শেষের দিকে একদম সেম যে প্রসেসটা তোমাদের ওখানে শিখেছে এখানে ঠিক সেম প্রসেসটা। বাট কথা হচ্ছে এখানে এই যে আরসিসি এর কাজ যেটা আছে এইটা নির্ণয়ের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা চলে আসে যাচ্ছে, যেটা আমাদের অনেক ইজি আছে। ওকে ওকে, সো লেটস সি এরপরে কী করি আমরা। এরপরে যে কাজটা হয়, মাটি খনন করলাম, সোলিংয়ের কাজ, তারপর আমাদের কি আরসিসির কাজ করলাম। এখন এইখানে আমার ইটের কাজ আছে না ভাই, তাহলে এখন আছে কি আমাদের, আর এই যে বিষয়গুলো এইগুলোকে বলা হয় ফুটিং। তাহলে ফুটিংয়ে ইটের গাঁথনির কাজ, ইটের গাঁথনির কাজ। তো এখন এই অধ্যায়ে তোমাদের ইটের গাঁথনির কাজ যতগুলোই বলবে, ঠিক আছে, যতগুলো ইটের গাঁথনির কাজ বলবে তোমাকে বুঝে নিতে হবে যে ইটের গাঁথনির কাজ তোমার ফুটিংয়ে নাও বলতে পারে, বলবে যে ইটের গাঁথনির কাজ কোথায়, ইটের গাঁথনির কাজ তোমাকে বুঝে নিতে হবে, সেটা হচ্ছে সাবস্ট্রাকচারে। আর সাবস্ট্রাকচার ইটের গাঁথনি কোথায় হয়, জাস্ট এই যে তোমার এই অংশটাতে, ঠিক আছে, অর্থাৎ ফুটিংয়ের ক্ষেত্রে। দেন এরপরে কি আসলো, এরপরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে মেঝের, ঠিক আছে, এইখানে এরপরে আসে মেঝের। তো এখানে এই যে তোমার কি আছে সিঁড়ির যে ব্যাপারগুলো, সিঁড়ির ব্যাপারগুলো কিন্তু অলরেডি আলাদা একটা অধ্যায় হয়ে গেছে, এই জন্য এই বিষয়টাকে আর নিয়ে আসা হয়নি। তো এখন আছে জাস্ট মেঝে। তো এখন তোমাদের মেঝে নিয়ে কাজ করতে হয়। তো মেঝেতে একবার কি বিএফএস এর কাজ, যেটা হয় কি বর্গকে, আবার কি হয় মেঝেতে আরেকবার হয় এখানে সিসি আছে, তাহলে সিসি এর কাজ, যেটাও হয় আমার কি বর্গ এককে। সো মোটামুটি এইগুলো হচ্ছে তোমাদের কাজ। ওকে, সো এখন একটা মজার ব্যাপার কি, এই যে আমি কাজগুলো করতে যাব, ঠিক আছে, বা এই যে আমি কাজগুলো করতে যাব, এই যে কাজটা বা এই যে সুপার স্ট্রাকচারটা, এটা কি আমার যে সকল জায়গায় জাস্ট তোমার কি বলে কলাম, ঠিক আছে, নামটা ভুলে গেছিলাম এখন, যে সকল জায়গায় তোমার জাস্ট কলাম থাকে ওই সকল জায়গায় কি জাস্ট এরকম থাকে বা সাবস্ট্রাকচার এরকম থাকে না ভাই, এটা তাহলে তোমাদের ভুল ধারণা। তোমরা যদি ভেবে থাকো যেখানে আমার কলাম থাকে জাস্ট সেখানেই মূলত আমার এরকমভাবে দেওয়া থাকবে, বাট বাকি জায়গাগুলো এরকম দেওয়া থাকবে না। সো এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা, ঠিক আছে। সো এইরকম যে ব্যাপারটা, ঠিক আছে, এইরকম কিন্তু তোমার যতদূর পর্যন্ত দেয়াল ব্যাপী থাকবে, ঠিক আছে, যতদূর দেয়াল থাকবে ততদূর প্রত্যেক জায়গায় মূলত এরকমভাবে তোমার চলতেই থাকবে, ঠিক আছে। মনে করো এই দিক দিয়ে একটা দেয়াল যাচ্ছে, তো এইখানে তোমার এইরকম অবস্থা, এখান থেকে এই যে আস্তে আস্তে তোমার এইভাবে যাইতেই থাকবে, ঠিক আছে। তার মানে এখানে একটা বিন্দু থাকলে, একটা দেয়াল থাকলে এখানেও ঠিক সেম নিচে এরকম আকার পাবা, দেন সামনে যদি যাও ওখানেও ঠিক সেম আকার। তার মানে এই যে সাবস্ট্রাকচারের কাজটা এটা কিন্তু পুরো দেয়াল ব্যাপী চলতে থাকবে, ঠিক আছে। এই জন্য এখানে প্রথম যে কাজটা থাকে, ঠিক আছে, প্রথম কাজ যেটা আসে সেটা হচ্ছে দেয়ালের দৈর্ঘ্য নির্ণয় করতে হয়, দেয়ালের দৈর্ঘ্য নির্ণয় করতে হয়। কেননা দেয়ালের দৈর্ঘ্য যখন নির্ণয় করব আমি, মনে করো এখানে আমার একটা ঘর আছে, পুরো ঘর, ঠিক আছে, পুরো ঘরে এগুলো হচ্ছে দেয়াল। সো এই দেয়ালের প্রত্যেকটা অংশে আমার এরকম সাবস্ট্রাকচার আছে, এটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে। তার মানে এরকম যদি আমি দেখি, সো এরকম অংশ এই যে এরকমভাবে তোমার আছে, ঠিক আছে, এখান থেকে আস্তে আস্তে ছোটো হইতে হইতে তোমার এই যে দেয়াল পর্যন্ত আসছে, এখান থেকে কি ছোটো হইতে হইতে এখানে দেয়াল, আবার কি এরকমভাবে চলতেই থাকবে, ঠিক আছে, চারপাশে এইভাবে তোমার চলতেই থাকবে, ঠিক আছে। যদিও এখন চিত্র গেহিজিবিজি হয়ে গেল, বাট কথা হচ্ছে এটা তোমাদের প্র্যাকটিক্যাল জ্ঞান, একদম সিম্পল প্র্যাকটিক্যাল জ্ঞান। ওকে, সো দেয়ালের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে, কেননা দেয়ালের দৈর্ঘ্য যখন নির্ণয় করতে পারবো ওই দেয়ালের দৈর্ঘ্যের সাথে আমি জাস্ট কাজগুলো গুণ করে দিলেই কিন্তু আমার সরাসরি আমি কাজের পরিমাণ বের করতে পারবো, ঠিক আছে। এই দেয়ালের দৈর্ঘ্যের সাথে কাজ না, বরং মূলত দৈর্ঘ্য প্রস্থগুলো গুণ করে দিলেই আমি টোটালি কাজের পরিমাণ পেয়ে যাব। এই কারণে প্রথম আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে দেয়ালের দৈর্ঘ্য নির্ণয়। এখন এই যে ভাইয়া তোমার দেয়ালের দৈর্ঘ্য আছে, এই দেয়ালের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আবার দুইটা পদ্ধতি আছে, বা দুইটা পদ্ধতির সাহায্যে নির্ণয় করা যায় তোমার এটা নিয়মের মাধ্যমে, ঠিক আছে। যদিও তোমার দেয়ালের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে বাধা ধরা কোনো নিয়ম নাই, তুমি যেভাবে ইচ্ছা বের করতে পারো, জাস্ট দেয়ালের দৈর্ঘ্যটা সঠিক হইতে হবে। বাট আমাদের স্ট্যান্ডার্ড একটা কি পদ্ধতি বলে দেয়া আছে যে এই দুইটা পদ্ধতির মাধ্যমে তোমাকে যে কোনো পদ্ধতির সাহায্যে তুমি বের করতে পারবা, ঠিক আছে। সো সেই দুইটা পদ্ধতি কি, আচ্ছা এগুলো একটু মিশাই দিই।
কি বলছে, দেয়ালের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের কি দুইটা পদ্ধতি আছে। নাম্বার 1 যে পদ্ধতি সেটা হচ্ছে কেন্দ্ররেখা পদ্ধতি, ঠিক আছে, কেন্দ্ররেখা পদ্ধতি। অ্যান্ড নাম্বার 2 যে পদ্ধতিটা আসে সেটা হচ্ছে তোমার বিচ্ছিন্ন দেয়াল পদ্ধতি, ঠিক আছে, বিচ্ছিন্ন দেয়াল পদ্ধতি। এই দুইটা পদ্ধতির সাহায্যে মূলত আমি তোমার কি করতে পারি, একটা সম্পূর্ণ একটা বাড়ির বলো বা একটা কাঠামোর বলো আমি দেয়ালগুলোর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তাহলে এই দুইটা পদ্ধতি, এখন এই দুইটা পদ্ধতি আমরা একটু আলোচনা করি, ঠিক আছে, সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যদিও এটার প্রতিফলন আমাদের ম্যাথে আসবে অলরেডি। তাহলে এখন আমরা কি করব, একটু দেখি মূলত এই দুটো পদ্ধতি কীভাবে। কেউ হচ্ছে দেয়ালের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে। সো আমরা মনে করি একটা রুম, এটা আমার, ঠিক আছে, এটা হচ্ছে একটা রুম, এগুলো হচ্ছে রুমের দেয়াল, এটা হচ্ছে রুমের দেয়াল। সো রুমের দেয়ালের ক্ষেত্রে প্রথমত আমি কেন্দ্ররেখা পদ্ধতি দেখব। সো দেখো আমার এই যে এগুলো কি দেয়াল না, দেয়াল, আমি ধরি মনে করো আমার দেয়ালগুলোর মাপ হচ্ছে 30 সেন্টিমিটার, দেয়ালগুলোর মাপ হচ্ছে 30 সেন্টিমিটার, তার মানে এতটুকুর মাপ 30, এতটুকুর মাপও 30, এতটুকুর মাপও 30, এতটুকুর মাপও কি আমার 30। এখন বলা হয়েছে যে রুমটা আছে, এই রুমটার একটা আকার দেওয়া আছে, এই রুমটার আকার হচ্ছে আমার 4 মিটার বাই 3 মিটার, তাহলে 4 মিটার বাই 3 মিটার। এখন এটা দ্বারা কী বোঝায়, এখন তুমি যদি বলো যে ভাই আমি এটা বুঝতেছি না মূলত 4 মিটার কোনটা, এটা নাকি 3 মিটার এটা কোনটা, তাহলে কিন্তু দেখো তোমাদেরকে বলে দেই, এই যে প্রথম যে মানটা দেওয়া থাকে সেটা মূলত হচ্ছে আনুভূমিক, ঠিক আছে, তার মানে আনুভূমিক, আর এই পরের মানটা হয় উলম্বিক, ঠিক আছে, আনুভূমিক উলম্বিক, তার মানে 4 হচ্ছে এইটা, 3 হচ্ছে এইটা। এখন কথা হচ্ছে 4 কি এই পুরো এখান থেকে এই পর্যন্ত পুরোটাই 4 না ভাইয়া, 4 মানে হচ্ছে তোমার এইখান থেকে, ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত 4, 3 মানে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত 3, ওকে। এখন এই দেয়ালগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 30 সেন্টিমিটার করে, তাহলে এগুলো দেওয়া আছে 30 করে, 30 সেন্টিমিটার করে, ঠিক আছে, আর এটা কি দেওয়া আছে, মিটারে আছে কিন্তু ভাইয়া। এখন কথা হচ্ছে যে আমার যখন কেন্দ্ররেখা পদ্ধতি বলবে তখন আমরা কি করব, এই যে দেয়ালের এইখানে একটা কেন্দ্র নিব, ঠিক আছে, একটা কর্নার থেকে আমি শুরু করব, একটা কর্নারের কেন্দ্র থেকে শুরু করে আমি কেন্দ্র বরাবর আরেকটা কর্নারের কেন্দ্রে যাব, দেন ওখান থেকে আবার কি করব, আরেকটা কর্নারের কেন্দ্র, আরেকটা কর্নারের কেন্দ্র, এখান থেকে আবার কি করব, আরেকটা কর্নারের কেন্দ্র, এখান থেকে একদম আবার গিয়ে আমি পূর্বের কর্নারের প্রান্তে মিলিত হইলাম। তাহলে এই যে প্রান্তগুলো আছে, ঠিক আছে না ভাইয়া, এই সবগুলো প্রান্তের যে দৈর্ঘ্য আসছে, তো এখান থেকে শুরু করে একদম চারপাশ থেকে ঘুরে আবার এখানে আসতে যে দৈর্ঘ্যটা পাওয়া যায় টোটালি, সেটাই হচ্ছে মূলত আমার কেন্দ্রীয় রেখা পদ্ধতিতে এই টোটাল দেয়ালের দৈর্ঘ্য। তাহলে এখন আমি যদি কেন্দ্রীয় রেখা পদ্ধতিতে দেয়ালের দৈর্ঘ্যটা দেখি, এই পদ্ধতি কি দেয়ালের দৈর্ঘ্য আমি বের করি, তাহলে এই দৈর্ঘ্যটা কত আসে একটু হিসেব করি। তো দেখো 30 এটা বলছে, তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত জানি 4 মিটার, 4 মিটার মানে কি ভাইয়া 400 সেন্টিমিটার কিন্তু, ঠিক আছে, তার মানে এটা কত 400 সেন্টিমিটার। তো আমি দেখো এইখান থেকে এতটুকু পর্যন্ত জানি না, এখান থেকে এতটুকু পর্যন্ত কি আমি জানি, কেননা এটা হচ্ছে আমার টোটাল যদি 30 হয় তাহলে তার অর্ধেক এখানে যাচ্ছে, তাহলে কত হয়, এতটুকু হচ্ছে 15, তাই না ভাইয়া। তাহলে আমার এখানে আসতেছে কত 15, তাহলে আগে আমি করব কি, এখানে আসছে আমার ভাইয়া 15, দেন তারপরে এইখান থেকে আবার কি আমার এই পর্যন্ত দূরত্ব আমি জানি এতটুকু, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত ভাইয়া 4 মিটার, মানে কি 400 সেন্টিমিটার প্লাস 400 সেন্টিমিটার প্লাস, এরপরে দেখো আবার আমার কি করতে হবে, এইখান থেকে এতটুকু যেতে হবে, এতটুকু মানে কত ভাইয়া 15 আসতেছে, আবার এখান থেকে আমার কি করতে হবে, এতটুকু আসতে হবে, তাহলে এখানে 15, এখানে 15 আসতেছে, তাহলে 15 15 ওখানে কত হবে তোমার 30 হয়। এরপর আবার এখান থেকে আমার কি করতে হবে, এই পর্যন্ত আসতে হবে, এইখান থেকে এই পর্যন্ত আসলাম আমি, তাহলে এই পর্যন্ত যখন আসবো প্রথমত তখন আমার এখানে কত যাবে 3 মিটার, 3 মিটার মানে কত ভাইয়া 300 সেন্টিমিটার, এরপরে আবার প্লাস, দেখো এখন এইখানে আমি আসছি, এইখানে, ঠিক আছে, এইখানে আসছি, এখন এইখান থেকে আমার প্রথমত এতটুকু আসতে হবে, তাহলে এতটুকু হচ্ছে আমার 15, আবার এখান থেকে আবার কি করতে হবে এতটুকু আসতে হবে, তার মানে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তার মানে এখানেও 15, এখানেও 15, তাহলে কত হয় এখানে ভাইয়া 30 সেন্টিমিটার আবার যোগ হচ্ছে, প্লাস আবার এখান থেকে দেখো আমার একদম এই পর্যন্ত আসতে হবে, আমি কিন্তু এই পর্যন্ত আসতে পারবো না, ঠিক আছে, কারণ আমি টোটালটা কি দেখো, হ্যাঁ আসতে পারবো, তখন তোমাকে মানটা কি একবারে যোগ করে আসতে হবে। তো এখন দেখো এইখান থেকে এই পর্যন্ত আমি জানি যে মোটামুটি হচ্ছে এখানে আমার 4 মিটার,
তাহলে 4 মিটার মানে কত ভাইয়া 400 সেন্টিমিটার। প্লাস আবার দেখো তোমার কী করতে হবে, এখান থেকে প্রথমত এখানে আসতে হবে, তাহলে এখানে আসছে 15, এখান থেকে আবার কী করতে হবে এই দাগ পর্যন্ত মিল করতে হবে, তাহলে কত হয় 15, তাহলে 15 কত হয় 30 সেন্টিমিটার। প্লাস আবার কী করতে হবে দেখো তো, এইখান থেকে তোমার মোটামুটি একদম এই পর্যন্ত যাইতে হবে, এই পর্যন্ত, ঠিক আছে। তার মানে এখানে কিন্তু এখনও বাকি আছে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এখানে কতটুকু, আবার তোমার এইটা হচ্ছে 3 মিটার, তাহলে মানে কত 300 সেন্টিমিটার। প্লাস আবার এখান থেকে এতটুকু কত হবে ভাইয়া 15, তাহলে প্লাস 15। তাহলে আমি যদি সবগুলো যোগ দিই তাহলে যে মানটা আসবে সেটি হচ্ছে মূলত আমার এই টোটাল কেন্দ্রীয় রেখার দৈর্ঘ্য, ঠিক আছে, টোটাল দেয়ালের দৈর্ঘ্য। তো কত হয় 400, 3, 700, 4, 11, 3, 14, ঠিক আছে, 14। এখানে আসলো তোমার 1, 2, 3, 4, তাহলে এখানে আসলো 3, 4, 12 অ্যান্ড এখানে 14, তাহলে 1520 সেন্টিমিটার। তার মানে কত লেখা যায় 15.20 মিটার হয়ে যায়, তাই না। এখন এরপরে আমি এই যে দেয়ালটার দৈর্ঘ্য আছে, এই দেয়ালটার দৈর্ঘ্য এবার কেন্দ্ররেখা পদ্ধতিতে না, বরং এবার আমি কী করবো বিচ্ছিন্ন রেখা পদ্ধতিতে বের করব। তাহলে কি দেয়ালের দৈর্ঘ্য, তো আজকে একটু অনেক বেশি ক্লান্ত গেছে, তো এই কারণে মূলত আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আর মোটামুটি এসি রুমে বসেছিলাম প্রায় 4 ঘন্টার মতো, 3 থেকে 4 ঘন্টার মতো এসি রুমে বসেছিলাম। তো আজকে তোমাদের একটু ল্যাপটপ নেওয়া হলো, ঠিক আছে, তোমাদের কাজের উদ্দেশ্যে মূলত আমি আজকে ল্যাপটপ নিলাম তোমাদের, প্লাস আমার প্লাস তোমাদের যাতে কাজের একটু সুবিধা হয় এই কারণে মূলত আজকে আমি ল্যাপটপ নিলাম। সো ল্যাপটপ নিতে গিয়ে তোমাদের ওখানেই 3 থেকে 4 ঘন্টা অবস্থান করতে হলো, দেখতে হলো সবগুলো ভালোভাবে ল্যাপটপগুলো। সো এই কারণে একটু সময় গেছে অ্যান্ড ওখানেই একটু ঠান্ডা ধরে গেছে, এই কারণে কথা বলতেও আমার অসুবিধা হচ্ছে, ঠিক আছে। আমি যে কথা বলতেছি তোমাদের সামনে, সো আমার গলাটা একটু মনে হচ্ছে যে ব্যথা করতেছে এরকম, ঠিক আছে। সো ওখানেই আমার সারাদিন গেছে। আমি বাসাতে গেছি তোমার সকাল 6টায় বের হয়েছি, সকাল 6টা না মূলত 5:30 বের হয়েছি, ম্যাচ গেতে গেতে আমার 6:30 বেজে গেছে। দেন ওখানে অবস্থান করলাম 10:30 পর্যন্ত ম্যাচে, সব কিছু একটু গুছাই নিলাম, নিয়ে তারপরে আবার 11:30টার পর তোমাদের ল্যাপটপ নিতে গেলাম। সো ল্যাপটপ নেওয়ার পর দেন আদার্স এমনি কিছু কাজ করে দেন আবার চলে আসলাম বাসা। মোটামুটি বাসা আস্তে আস্তে 6টা বেজে গেছে, তো সন্ধ্যা 6টা। সো এসে তো ক্লান্ত। সো আবার তোমাদের আজকে তো ক্লাস দেওয়া হয়নি, সো ক্লাস তো দেওয়া হয়নি, তো দিতে তো হবে, এই কারণে মূলত কি তোমাদের এই যে ক্লাসটা আমি রেকর্ড করতেছি, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে করবা। এবং আমি যে বিষয়টা বলছিলাম যে যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কিন্তু আমাকে জানাবা, ঠিক আছে, এখানে কমেন্টে বলবা যে ভাইয়া হয়েছে, আর যদি সমস্যা থাকে প্রবলেম সলভিং গ্রুপে অবশ্যই তুমি আমাকে জানাবা, ওকে। তাহলে দেওয়ালের দৈর্ঘ্য এখন আমরা নির্ণয় করব কোন পদ্ধতিতে, বিচ্ছিন্ন পদ্ধতি, বিচ্ছিন্ন দেয়াল পদ্ধতি। তো এখন এই যে বিষয়টা আছে, এখন এইখানে আমার এগুলো বাদ, ঠিক আছে। এখন এখানে আমি যে কাজটা করব, কেন্দ্ররেখা নাই এখন, ঠিক আছে, আমার মাপ কিন্তু একই, ঠিক আছে, মাপ একই, তার মানে দেয়ালের যে দৈর্ঘ্য বের হবে সেই দৈর্ঘ্যটাও আমার কী হবে ভাইয়া একই হবে। সো লেটস সি দেখি আমার দৈর্ঘ্যটা আসলে একই আসে কি না। সো আমরা কী করবো বিচ্ছিন্ন দেয়াল পদ্ধতি, অর্থাৎ দেয়ালকে আমি এখানে বিচ্ছিন্ন করে দিব, দেয়ালকে বিচ্ছিন্ন করে দিব। সো এটা যদি একটা ঘর হয় আমি কী করলাম, এই যে দেখো এই টোটালি একটা দেয়াল হয় না আমার, এই দেয়ালটাকে বিচ্ছিন্ন করলাম, এই যে এই দেয়ালটাকেও কী করে দিলাম বিচ্ছিন্ন করে দিলাম। তাহলে মাঝে এই যে এতটুকু দেয়াল থাকে এখান থেকে এতটুকু, এটাকেও বিচ্ছিন্ন করবো, এটাকেও বিচ্ছিন্ন করে দিলাম, ঠিক আছে। তাহলে এখন যদি বিচ্ছিন্ন করি তাহলে দেখো আমি এই যে দেয়ালটার আগে প্রথমত দৈর্ঘ্য বের করি। আচ্ছা তুমি যদি একটু লক্ষ্য করো এই যে দেয়াল এবং এই দেয়াল এর দৈর্ঘ্য একদম সেম না, তাহলে আমি এইটার দৈর্ঘ্যের সাথে যদি 2 গুণ করে দিই তাহলে এই দেয়ালের দৈর্ঘ্য এবং এই দেয়ালের দৈর্ঘ্য দুইটা দেয়ালের দৈর্ঘ্য পেয়ে যাবো না। হ্যাঁ ভাইয়া, তাহলে এখন জাস্ট কাজ কী করবো, এখন এইটার আগে দৈর্ঘ্য বের করি। এটার দৈর্ঘ্য কত দেখো তো, এইখানে একটা দেয়াল না, দেয়ালের দৈর্ঘ্য না এখানে, তাহলে এখানে কত হবে 30 সেন্টিমিটার। দেন এখান থেকে এতটুকু আবার কত আছে তোমার 4 মিটার, মানে কি 400 সেন্টিমিটার। আবার এখানে দেখো তো এতটুকু একটা দেয়ালের দৈর্ঘ্য, তার মানে কত এখানে 30 সেন্টিমিটার। তাহলে যোগ করলে কত হয়, এখানে মূলত আসে 30 প্লাস 400 প্লাস আবার কি 30। অ্যান্ড দেখো আমি কি বলছি, এইটার অনুরূপ কি আর একটা দেয়াল এইটা, তাহলে এইটার যে দৈর্ঘ্য তার এইটার দৈর্ঘ্য সেম হবে, তাহলে দুইটার দৈর্ঘ্য যোগ করলে কি তার মানে কি 2 দ্বারা যদি আমি এটার দৈর্ঘ্যকে গুণ করে দিই,
2 দ্বারা কি আমি যদি এইটার দৈর্ঘ্যকে যদি 2 দ্বারা গুণ করে দিই তাহলে এইটা দুইটার দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম। তাহলে দেখো 2 দ্বারা গুণ করে দিলাম। প্লাস কি করবো এখন তো আমার আরও 2টা দেয়াল আছে, এটা দেয়াল এটা দেয়াল। আচ্ছা এটা দেয়ালের মাপ কত জানি আমি, এতটুকু না, এখানে দেয়ালটা হচ্ছে এতটুকু, ঠিক আছে। আবার যদি আমি এতটুকু নিতে চাই এটা কিন্তু নিতে পারবো না, কেননা অলরেডি এটার কাজ কি আমার অন্য দেয়ালে হয়ে গেছে। তাহলে এই এতটুকু আমি কি নিতে পারবো আরও না। তাহলে এতটুকু যদি দৈর্ঘ্য নেই তাহলে কিন্তু সেটা আমার কি বর্ধিত কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এক্সট্রা কাজ। তো এই কারণে আমরা কী করবো এখন এতটুকু নিব, এখানে এতটুকু এখানে এতটুকু। তো এখন এটার মাপ কত হ্যাঁ দেখো এখান থেকে এতটুকু হচ্ছে 3 মিটার, মানে কি 300 সেন্টিমিটার, এখানেও কি 300 সেন্টিমিটার। তাহলে আমি 300 প্লাস 300 লিখতে পারি, অথবা কী করতে পারি 300-র সাথে যেহেতু একই দেয়াল, সো একটা দেয়ালের দৈর্ঘ্য দিলাম তার সাথে 2 দ্বারা গুণ করে দিলাম। তাহলে এখন যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের এই টোটাল দেয়ালটার দৈর্ঘ্য। তাহলে এখানে দৈর্ঘ্য কত আসে দেখো তো, 460, তাহলে 460 দুগুণ কত হয়, তারপরে তোমার মনে হচ্ছে এখানে 920, ঠিক আছে, 46 দুগুণে 920, প্লাস এখানে কত হয় 3 দুগুণ 600, তাহলে এখানে কত হয় 9 6 15, 1520 সেন্টিমিটার, মানে কত 15.20 মিটার। দেখো এই দেয়ালের দৈর্ঘ্য এবং এই দেয়ালের দৈর্ঘ্য সেম কিনা, হবে সেম, বাট দেখা যাচ্ছে কি এইটা ইজি লাগতেছে, একদম ইজি লাগতেছে, তাই না। এটাতে একটু বেশি কাজ করা লাগে, এইটাতে একটু কি কম কাজ করা লাগতেছে। তো এখন একটা মজার বিষয় কি যে এইখানে তোমার যে দেয়ালগুলো আছে, ঠিক আছে, দেয়াল কিন্তু তোমার এক ধরনের দেয়াল থাকে না, এখানে মূলত দেয়ালগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়। দেয়ালগুলোকে এখানে কয়টা ভাগে ভাগ করা হবে, 3টা ভাগে ভাগ করা হয়। এখানে তোমাদের দেয়ালগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়, 3 ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 যেটা হয় সেটা হচ্ছে প্রধান ওয়াল, ঠিক আছে, প্রধান ওয়াল। দ্বিতীয়ত আসে পার্টিশন ওয়াল, অ্যান্ড থার্ড হচ্ছে তোমার বারান্দা ওয়াল। সো এই 3 প্রকার ওয়াল মূলত এখানে কাজ করা হয়। সো এখন এইখানে তোমাদের একটা ব্যাপার বলে দেয়, এই যে কেন্দ্ররেখা পদ্ধতি এবং বিচ্ছিন্ন দেয়াল পদ্ধতি, এই ক্ষেত্রে একটা ব্যাপার তোমাদের বা একটা নোট মাস্ট বি তোমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি যে আমরা যখন দেয়ালের দৈর্ঘ্য নির্ণয় করতে যাব, তো আমরা দেখতেছি কি দেয়ালের দৈর্ঘ্য বিচ্ছিন্ন দেয়াল পদ্ধতিতে কি হয়, একদম ইজি হয়। বিচ্ছিন্ন দেয়াল পদ্ধতিতে কি হয়, একদম ইজি হয়ে থাকে। বাট কথা হচ্ছে আমরা এই বিচ্ছিন্ন দেয়াল পদ্ধতিটা শুধুমাত্র প্রধান দেওয়ালের ক্ষেত্রে বা প্রধান ওয়ালের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো, বাট বাদ বাকি দুটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, বাদ বাকি দুটোর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো না। তার মানে আমি যদি প্রধান ওয়ালের দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে আমি এখানে 2টা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো। বাট কথা হচ্ছে যখন পার্টিশন ওয়াল এবং বারান্দা ওয়াল নির্ণয় করতে যাব তখন সেখানে আমার জাস্ট একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। ওকে, পার্টিশন ওয়ালের ক্ষেত্রে আমি তোমার কেন্দ্ররেখা এবং বিচ্ছিন্ন ওয়াল দুইটাই ব্যবহার করতে পারবো। কেন্দ্ররেখা বাকি বিচ্ছিন্ন ওয়াল 2 পদ্ধতিতেই করা যায়, নাকি 2 পদ্ধতিতেই করা যায়। বাট এই দুটো কি হয় জাস্ট বা শুধুমাত্র আমি জাস্ট লিখলাম, ঠিক আছে, জাস্ট কেন্দ্ররেখা পদ্ধতিতে বের করতে হবে, কেন্দ্ররেখা পদ্ধতিতে বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এই যে বিষয়টা, এই বিষয়টা তোমাদের ম্যাথের ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট বা মোস্ট বেনিফিশিয়াল হবে। অবশ্যই এগুলো ভালোভাবে তুলে নাও। ওকে, তাহলে এটা গেল আমাদের কাজ। দেন এরপরে আমাদের এই যে আমরা কেন্দ্ররেখা নির্ণয় করব, ঠিক আছে, কেন্দ্ররেখা নির্ণয় করব। সেই কেন্দ্ররেখা নির্ণয় করতে গেলে মূলত আমাদের কিছু নোট মাথায় রাখতে হবে, ঠিক আছে। কেননা এই অধ্যায়ে তোমাদের কেন্দ্ররেখা যারা নির্ণয় করতে পারবে ভালোভাবে, প্রপারলি সঠিক মানটা বের করতে পারবে, তারাই কিন্তু বাকি ধাপগুলো এগোতে পারবে। যদি কেন্দ্ররেখায় তুমি ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমার বাকি যে কাজগুলো, ঠিক আছে, ওই কাজের দিকে তুমি আগাইতেই পারবা না। যদি করতেও যাও তাও তোমার ভুল হয়ে যাবে। ওকে, তো এই কারণে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কেন্দ্ররেখা বা দেয়ালের দৈর্ঘ্য নির্ণয় করা। ওকে, তো তাহলে আমরা এখন নোটগুলো একটু দেখি। ওকে, তাহলে এখন আমরা ওই নোটগুলো দেখি, ঠিক আছে। নোটগুলো তোমরা লাইন বাই লাইন ভালোভাবে লিখে নিবা। সো নোটগুলো হচ্ছে কি দৈর্ঘ্য, দেয়ালের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে
দৈর্ঘ্য নির্ণয়ের সময় কিছু নোটস, যেগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার 1 যে নোটটা আছে, ঠিক আছে, সে নোটটা হচ্ছে কি, যদি ভিত্তির ক্রস সেকশনে বা সাবস্ট্রাকচারের ক্রস সেকশনে দেখা যায় যে সবগুলো দেয়ালের জন্য মান একই থাকে বা একই দেয়া আছে, আমি কী করব, যদি কি বলছে ভিত্তির ক্ষেত্রে বা সাবস্ট্রাকচারের ক্ষেত্রে, ক্রস সেকশনের ক্ষেত্রে সবগুলো দেয়ালের যতগুলো দেয়াল আছে, সবগুলো দেয়াল মানে কি, তোমার প্রধান ওয়াল বলো, দেন পার্টিশন ওয়াল বলো, দেন আসলো কি বারান্দা ওয়াল, এই 3টা ওয়ালের ক্ষেত্রেই সবগুলো ওয়ালের যে কি বলছে, সবগুলো ওয়ালের জন্য মান যদি একই দেয়া থাকে, ঠিক আছে, মান যদি একই দেয়া থাকে তবে প্রথমত যে কাজটা বা করতে পারবো সেটা হচ্ছে আমরা মেইন ওয়াল ও বারান্দা ওয়ালের কাজ একসাথে করতে পারবো। বারান্দা ওয়ালের কাজ নয় বরং দৈর্ঘ্য, ঠিক আছে, কাজও করতে পারবো একসাথে। বারান্দা ওয়াল ও মেইন ওয়াল ও বারান্দা ওয়ালের দৈর্ঘ্য একত্রে নির্ণয় করতে পারবো। এরপরে এইটারও একটা ব্যতিক্রম আছে, ঠিক আছে, এটার ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে তবে মেঝের কাজের ক্ষেত্রে, কাজের সময় যখন মেঝের কাজ আমার আসবে তখন মূলত আমার দৈর্ঘ্য আলাদাভাবে নির্ণয় করতে হবে। মেঝের কাজের সময় একসাথে কাজ করা যাবে না, এই বিষয়গুলো তখনই তোমরা ভালোভাবে বুঝতে পারবা যখন মূলত আমরা ম্যাথের দিকে ধাবিত হবো, যখন মূলত কী করবো ভাইয়া, একটা ম্যাথ প্র্যাকটিস করব, তখনই কিন্তু আমরা এই যে বিষয়গুলো, আমরা যে নোটগুলো দিব, এই নোটগুলো তখনই তোমরা ভালোভাবে বুঝতে পারবা। এখন এইখানে তোমাদের একটা কোশ্চেন যেটা মোস্টলি মাথায় আসার কথা, সেটা হচ্ছে প্রধান ওয়াল কোনটা, পার্টিশন ওয়াল কোনটা, অ্যান্ড একটা হচ্ছে বারান্দা ওয়াল কোনটা। সো আমি এটা একটু পর ক্লিয়ার করব, এখন না করে ক্লিয়ার, ঠিক আছে, একটু পর চিত্র অঙ্কন করবো। সো এই চিত্রতে একবারে তোমাদের বুঝাই দিব, ঠিক আছে, সো এখন না দেই। ওকে, সো দ্বিতীয় ব্যাপারটা আসলে কি, এখন যদি, ঠিক আছে, ভিত্তির ক্রস সেকশনে যদি সবগুলো দেয়ালের জন্য মান একই দেয়া না থাকে তবে মূলত মেইন ওয়াল ও বারান্দা ওয়ালের দৈর্ঘ্য একত্রে নির্ণয় করতে পারবো, তবে মেঝের কাজের সময় একসাথে করা যাবে না। এবং এই অধ্যায়ে কিন্তু তোমাদের মোস্টলি অনেক হিউজ পরিমাণ একটা টাইম চলে যাবে তোমাদের, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখো। ওকে, সো এরপর কি আসলো তোমার, আবার যদি মেইন ওয়াল ও বারান্দা ওয়ালের জন্য আলাদা ক্রস সেকশন থাকে, আলাদা ক্রস সেকশন থাকে, তবে আলাদা যদি ক্রস সেকশন থাকে তবে আমার কি হবে, সবগুলো দেয়ালের মান, ঠিক আছে, সবগুলো দেয়ালের দৈর্ঘ্য আলাদাভাবে বের করতে হবে। দৈর্ঘ্য আমার কি করতে হবে, আলাদাভাবে বের করতে হবে। সেটা গেল আমাদের দ্বিতীয় নোট। অ্যান্ড তৃতীয় নোট এরপর আসলো আমাদের কি, তৃতীয় নোট যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে মেইন ওয়ালের দৈর্ঘ্য কেন্দ্ররেখা ও বিচ্ছিন্ন দেয়াল পদ্ধতি দুইভাবেই করা যায়। যে নোটটা আমি একটু আগেই, তার মানে যখন এর আগে এই নোটগুলো লেখার আগে কিন্তু লিখে দিয়েছিলাম, সেটা হচ্ছে কি, যে মেইন ওয়ালের দৈর্ঘ্য যেটা আছে, মেইন ওয়ালের
দৈর্ঘ্য যে ব্যাপারটা আছে এইটা আমার কি কেন্দ্ররেখা ও বিচ্ছিন্ন ওয়াল উভয় পদ্ধতিতেই নির্ণয় করা যায়, উভয় পদ্ধতিতেই নির্ণয় করা যায়। কিন্তু কিন্তু যে ব্যাপারটা আসে এখানে সেটা হচ্ছে পার্টিশন ওয়াল ও বারান্দা ওয়ালের মান কি আছে ভাইয়া? কেন্দ্ররেখা পদ্ধতিতে বের করতে হবে, বের করতে হয়। ঠিক আছে, সো মোটামুটি এতটুকুই। ঠিক আছে, সরি আরও একটা নোট আছে, তো 4 নাম্বার নোট আরও একটা আছে। সো আমি এটা আমি সেটাই ওকে 4 নাম্বার নোটটা আমি এখানে লিখব। 4 নাম্বার নোটটা কি আমার? যদি কখনো সাধারণ দেয়ালের প্রস্থ ও বারান্দা আর পিলারের প্রস্থ যদি কখনো সাধারণ দেয়ালের প্রস্থ ওকে, সো আমরা 4 নাম্বার যে বিষয়টা বললাম সেটা হচ্ছে কি, যদি কখনো সাধারণ দেয়ালের প্রস্থ, ঠিক আছে, যদি কখনো সাধারণ দেয়ালের প্রস্থ ও আমার বারান্দায় যে পিলার ব্যবহার হয়, ঠিক আছে, বারান্দায় যে পিলার ব্যবহার হয় সেই বারান্দার পিলারের প্রস্থ আলাদা হয়। ঠিক আছে, পিলারের প্রস্থ আলাদা হয়, তখন মূলত আমার একটু সাবধানী হয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তখন মূলত একটু সাবধানী হয়ে কাজ করতে হবে, তখন সাবধান হয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এবং কিভাবে সাবধান হবা সেটাও আমি তোমাদের বলে দিব। ঠিক আছে, সেটাও তোমাদের আমি ম্যাথে বুঝাই দিব। সাবধান হয়ে কাজ করতে হবে। যেমনটা এখানে কি হয়েছে যে সাধারণ দেয়ালের প্রস্থ এবং বারান্দার পিলারের প্রস্থ যদি বলি, সো সাধারণ দেয়ালের প্রস্থ মনে করো আছে, সাধারণ দেয়ালের ক্ষেত্রে তোমার প্রস্থ আমরা একটু আগে কত ধরছিলাম, একটা দেয়াল যখন অঙ্কন করছিলাম একটা ঘর, তখন আমরা ধরছিলাম 30, তো এখানেও মনে করে ধরলাম 30। এখন এখানে মনে করো পিলার যেটা আছে, ঠিক আছে, বারান্দার পিলারের যে প্রস্থ এটা মনে করো আছে তোমার 25 সেন্টিমিটার। ঠিক আছে, 25 সেন্টিমিটার। সো দেখো দেয়াল সাধারণ এমনিভাবে দেয়াল হচ্ছে 30 সেন্টিমিটার, বাট এখানে বারান্দার ক্ষেত্রে পিলারটা কি আসলো 25 সেন্টিমিটার। সো এখন এই 25 যে আছে এই 25টাও কিন্তু অনেক বড় একটা কাজ করে এখানে। সো এই কাজটা মূলত আমরা ম্যাথের প্র্যাকটিসের ক্ষেত্রে দেখব বা প্র্যাকটিসের মাধ্যমে দেখব। ওকে, সো তাহলে আমরা নোট যে ব্যাপারটা, নোট তোমার এতটুকুই। সো আমরা এই সবগুলো নোটের প্রতিফলন ভালোভাবে ম্যাথে ক্লিয়ারলি আমরা দেখতে পারবো। ঠিক আছে, তার আগে কিন্তু আমরা দেখতে পারবো না বা বুঝতে পারবো না ভালোভাবে। তো প্রথমত আমি কি করি, এই যে নোটগুলো আছে এই নোটগুলোর জন্য একটা ছবি অঙ্কন করি আগে। ঠিক আছে, নোটগুলোর জন্য একটা ছবি অঙ্কন করি। আচ্ছা আমি এইটা না, জাস্ট মোমেন্ট, আমি এইখানে কাজ করি। ঠিক আছে, কোনটা মিশাই দিব আর কোনটা মিশাই দিব না ভাবতেছি জাস্ট। ওকে, সো আমি একটা ঘর মনে করে অঙ্কন করি, একদম সহজ দিয়ে তোমাদের বুঝাই দিই। ঠিক আছে, যখন সহজটা বুঝতে পারবা ভালোভাবে, তখন আস্তে আস্তে কঠিনটাও তোমরা ভালোভাবে বুঝতে পারবা। ওকে, এটা মনে করো আমাদের একটা বাড়ি। ঠিক আছে, বা ইমারত। ওকে, সো এই ইমারতের পাশে আমার দেয়া আছে যে এর এই যে দেখো
প্রত্যেকটা দেয়াল আছে, ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে দেয়াল। এই প্রত্যেকটা দেয়ালের ক্ষেত্রে মূলত আমার ভিত্তি যেটা আছে, প্রত্যেকটা দেয়ালে কিন্তু আমার ভিত্তি আছে, ঠিক আছে, বা সাবস্ট্রাকচার অংশ আছে। তো এই সাবস্ট্রাকচারটার যে ক্রস সেকশন সেটা কীরকম হয় সেটা পাশে দেয়া আছে, সেটা ঠিক কীরকম দেয়া আছে, এরকম। ওকে, জাস্ট এভাবে মনে করে দেয়া আছে। ওকে, সো এখানে মান কত এখানে বলো তো, এখানে মান দেয়া আছে, মনে করো তোমার দেয়া আছে কত, 75 সেন্টিমিটার। ওকে, সো আর কি আছে, আর কিছু দেওয়া লাগবে? সো তোমাদের এটা বোঝানোর জন্য মনে হয় আর কিছু দেওয়ার দরকার নাই। সো প্রথমত আমরা এইখানে বুঝে নিই যে মূলত আমাদের প্রধান ওয়াল কোনটা, বারান্দা ওয়াল কোনটা, অ্যান্ড পার্টিশন ওয়াল কোনটা। সো দেখো, প্রধান ওয়াল যেটা আছে, মূলত প্রধান ওয়াল বলতে আমরা বুঝবো কোনটা, আমাদের এটা যদি একটা বাড়ি হয়, সো বাড়ির চারপাশে যে ওয়ালগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার মেইন ওয়াল, অর্থাৎ পুরো বাড়িটাকে পরিবেষ্টিত করে যে ওয়ালগুলো থাকবে সেটা হচ্ছে মেইন ওয়াল। এখন আমি মেইন ওয়ালের সাথে তোমার বারান্দা ওয়ালটা অ্যাড করতে পারি, আমি কিন্তু একটু আগে বলছিলাম, এখানে কিন্তু 1 নম্বরে আমি বলছি যে মেইন ওয়ালের সাথে আমার বারান্দা ওয়াল একত্রে করা যায়। তো এখন মেইন ওয়ালের সাথে আমার কি বারান্দা ওয়াল একত্রে করা যায়, তাহলে আমি কি বললাম যে মেইন ওয়াল কোনটা, পুরো বাড়িটাকে আবদ্ধ করে আছে কোন ওয়াল, এই যে দেখো চারপাশের ওয়ালগুলো। আচ্ছা, এখন এইখানে কি কোন ওয়াল নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে, ঠিক আছে, এখানেও কিন্তু অবশ্যই ওয়াল আছে। এখন ওয়াল আছে কতটুকুতে, ওই সাবস্ট্রাকচার পর্যন্ত। কি আছে ভাইয়া? সাবস্ট্রাকচার পর্যন্ত। তার মানে আমার এই পর্যন্ত কিন্তু এখানেও আছে, ঠিক আছে, এই যে এই অংশটা আমার এখানেও আছে। হ্যাঁ, হইতে পারে এর উপরের অংশটা যেটা, তার মানে দেয়ালের যে উপরের গাঁথনি বা দেয়ালটা কিন্তু আসলে এখানে নাই। বাট কথা হচ্ছে দেয়ালের যে কাজ, আমার মেইন কাজ কি, এই কাজ নিয়ে না, সো এই কাজের জন্য এই কাজের অংশ কিন্তু এখানেও আছে। ওকে, তার মানে এখানেও আমাদের দেয়ালের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, নয়তো কিন্তু আমি এটার যে কাজ, সাবস্ট্রাকচারের কাজ, সেটা করতে পারবো না। তাহলে আমি যদি মেইন ওয়াল বলি, তাহলে আমি এই যে দেখো এখান থেকে শুরু করে টোটালি গিয়ে একদম টোটালি এটা নিতে পারি, এটা আমার মেইন ওয়াল নিতে পারি। ওকে, অথবা আমি জাস্ট কী করবো, বারান্দা ওয়ালটাকে বাদ দিব। আমি বারান্দা ওয়ালটাকে বাদ দিয়ে মূলত আমার মেইন ওয়াল মূলত কোনটা হয়। সো আমি যদি বারান্দা বাদ দিই, তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত আমার বারান্দা, তার মানে এখানে বারান্দা আছে, তো এটা বাদ। তাহলে দেখো আমি এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করে এখানে যাব, অ্যান্ড এখানে আসবো, দেন আবার এখান থেকে এখানে আসবো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে এখানে। তার মানে এইখান থেকে শুরু করে এখানে, এই যে দেখো এইভাবে এই টোটালটা হচ্ছে আমার কি, মেইন ওয়াল। এরপর আসলে পার্টিশন ওয়াল কোনটা? পার্টিশন ওয়াল হচ্ছে ভাই মূলত আমাদের মনে করো 2টা রুম আছে, 2টা রুমের মাঝে যে আমরা ওয়ালটা দিই সেটা কি আমার পার্টিশন ওয়াল হয়ে থাকে, তাই তো? 2টা রুমের পাশে বা মাঝে যে আমরা ওয়ালটা দিই সেটাই তো পার্টিশন ওয়াল, তাই না? সো এই যে দেখো একটা রুম, এটা একটা রুম দেওয়া আছে, মনে করো এটা দেওয়া আছে 4/3 মিটার, এটা দেওয়া আছে তোমার 4/2 মিটার, অ্যান্ড এটা মনে করো দেওয়া আছে তোমার 100 সেন্টিমিটার, ঠিক আছে, এটা 100 সেন্টিমিটার বারান্দার প্রস্থ দেয়া আছে, চওড়া দেয়া আছে। তাহলে এইখানে আমার মেইন ওয়াল কোনটা, এখান থেকে শুরু করে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এই টোটালি এগুলো হচ্ছে কি আমাদের মেইন ওয়াল। অ্যান্ড পার্টিশন ওয়াল কোনটা, এই যে একটা রুম, এই যে একটা রুম, এই 2টা রুমের মাঝে যেটা আছে এটা কি আমার পার্টিশন ওয়াল, তার পার্টিশন ওয়াল হচ্ছে আমার এইটা। অ্যান্ড যদি বলি বারান্দা ওয়াল হচ্ছে ভাই এই যে দেখো এখান থেকে এই যে এইটা, এগুলো হচ্ছে এখানে যে ওয়ালটা থাকবে বা যে ওয়ালের দৈর্ঘ্যটা নির্ণয় করা হবে সেটা হবে বারান্দা ওয়ালের দৈর্ঘ্য। ওকে, সো এটা গেল বারান্দা ওয়ালে বা টোটালি মেইন ওয়াল, পার্টিশন ওয়াল এবং বারান্দা ওয়ালের আলোচনা। এরপরে তোমার 1 নম্বর নোটটা আমরা দেখি, যদি ভিত্তির ক্রস সেকশনে, যদি এই যে দেখো এটা কি আমার ভিত্তির ক্রস সেকশন না, এটা কি সবগুলোর ক্ষেত্রে একই আছে, যদি ভিত্তির ক্রস সেকশনের দেয়ালের জন্য, সবগুলো দেয়াল মানে কি, এখানে মেইন ওয়াল বলো, পার্টিশন ওয়াল বলো বা বারান্দা ওয়াল বলো, সবগুলোর ক্ষেত্রে সবগুলো দেয়ালের জন্য মান যদি একই দেয়া থাকে, কি বলছে, ভিত্তির ক্রস সেকশনে, এই যে ক্রস সেকশন এইটা, এই ক্রস সেকশনে সবগুলো দেয়ালের ক্ষেত্রে যদি এই মানটা একই থাকে,
সবগুলোর ক্ষেত্রে যদি একই মান থাকে বা এই মানটা দেওয়া থাকে জাস্ট, তখন আমার কি করা যাবে, মেইন ওয়াল এবং বারান্দা ওয়ালের যে দৈর্ঘ্য সেটা একত্রে নির্ণয় করতে পারবো। মেইন ওয়াল এবং বারান্দা ওয়ালের যে দৈর্ঘ্য সেটা আমি একত্রে নির্ণয় করতে পারবো। ঠিক আছে। সো যখন আমি মেইন ওয়াল এবং বারান্দা ওয়াল একত্রে করব, তখন আরেকটা বিষয় তোমার চলে আসতেছে। তখন তোমার এখান থেকে কাজ শুরু হয়, এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, টোটালি তোমার মেইন ওয়াল হচ্ছে। তাহলে তখন পার্টিশন ওয়াল কোনটা কোনটা হবে? তখন ভাই আবার পার্টিশন ওয়াল হবে তোমার এই যে এটা হবে পার্টিশন ওয়াল, এটা হবে পার্টিশন ওয়াল। তার মানে ভিতরে আছে না, এটাও ভিতরে এটাও ভিতরে, এই কারণে তখন তোমার এই দুইটা হবে পার্টিশন ওয়াল। ওকে, বাট কথা হচ্ছে যখন তুমি বারান্দা ওয়ালকে আলাদা করবা তখন একটাই তোমার পার্টিশন ওয়াল। বাট কথা হচ্ছে যখন বারান্দা ওয়ালকে ধরে তুমি মেইন ওয়ালটা নির্ণয় করতেছো, তখন কি হবে তোমার একটা দুইটা পার্টিশন ওয়াল চলে আসে। এখন সবগুলো ওয়ালকেই কিন্তু আমার নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি বুঝতে পারলাম যে মেইন ওয়াল এবং বারান্দা ওয়ালের দৈর্ঘ্য একত্রে নির্ণয় করতে পারবো। আমরা যদি চাই একত্রে নির্ণয় করতে পারবো। এখন না চাইলেও আমরা কি আলাদা আলাদাভাবে নির্ণয় করতে পারি, কোনো ম্যাটার না, কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। বাট হচ্ছে কাজ তখন বেড়ে যায় একটু। তবে কি মেঝের কাজের সময় একসাথে কাজ করা যাবে না, মেঝের কাজের সময় একসাথে করা যাবে না, এটা মূলত এখানে বুঝবোই না। তো এই কারণে কি ওটা আমাদের পরবর্তীতে রেখে দিই। ওকে, এরপর কি হলো, আবার যদি মেইন ওয়াল ও বারান্দা ওয়ালের জন্য আলাদা আলাদা ক্রস সেকশন দেয়া থাকে, মেইন ওয়াল এই যে এইটা এবং বারান্দা ওয়াল এইটার জন্য আলাদা ক্রস সেকশন, এইটার জন্য আলাদা ক্রস সেকশন। মনে করো এই যে ক্রস সেকশনটা দেওয়া আছে এটা কি জাস্ট মেইন ওয়াল এবং পার্টিশন ওয়ালের জন্য। ওকে, এখন বারান্দা ওয়ালের জন্য বলা হয়েছে কি আমার ক্রস সেকশনটা হচ্ছে ঠিক এরকম। ঠিক আছে ভাইয়া, আমি একটু দেখে দিই ক্রস সেকশনটা কীরকম মেইন ওয়ালের ক্ষেত্রে, বারান্দা ওয়ালের ক্ষেত্রে কীরকম দেওয়া আছে, এটা মিশিয়ে দিই। বারান্দা ওয়ালের জন্য আবার দেয়া আছে কীরকম, ঠিক এরকম। এখন এইটার মাপ দেয়া আছে তোমার কত, নিচের মাপ দেয়া আছে 60 সেন্টিমিটার। আগে দেখো তুমি যদি মেইন ওয়ালের কাজ করতেছো আর পার্টিশন ওয়ালের কাজ করতেছো তখন তোমার কি আসতেছে 75, নিচেরটা দেখো। তার মানে কি আমি একটু বেশি চওড়া করে মাটিটা কাটবো, তাই না? তার মানে এই পর্যন্ত যদি আসতে যাই তাহলে আমাকে বেশি চওড়া করতে হবে না? অবশ্যই। আর যদি বারান্দা ওয়ালের ক্ষেত্রে এরকম দেয়া থাকে তাহলে বারান্দা ওয়ালের ক্ষেত্রে কি আমি 75 সেন্টিমিটার করে কাটবো? না, আমাকে 60 সেন্টিমিটার কেটলেই হয়ে যাচ্ছে, 60 সেন্টিমিটার কাটলেই হয়ে যাচ্ছে। তার মানে তখন আমার কী করতে হবে, এই যে বারান্দা ওয়ালের মনে করে আলাদাভাবে দেওয়া আছে, মেইন ওয়াল পার্টিশন ওয়ালের ক্ষেত্রে আলাদা দেওয়া আছে, তখন আমরা কি করব, তখন সবগুলো যে দেয়ালের দৈর্ঘ্য আছে সেগুলো আলাদা আলাদাভাবে বের করতে হবে। তার মানে মেইন ওয়ালে আলাদাভাবে দৈর্ঘ্য বের করতে হবে, পার্টিশনেরও আলাদা, অ্যান্ড আমার কি আছে বারান্দা ওয়াল এটারও আলাদাভাবে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার। 3 নাম্বার কি বলছে, মেইন ওয়ালের দৈর্ঘ্য যেটা আছে, মেইন ওয়ালের দৈর্ঘ্য সেটা আমার কেন্দ্ররেখা ও বিচ্ছিন্ন ওয়াল উভয় পদ্ধতিতে নির্ণয় করতে পারবো। এখানে মেইন ওয়াল কোনটা ভাইয়া, এই যে এটি দিয়ে শুরু করে এইটা মেইন ওয়াল। তাহলে এইটা আমরা কি করতে পারবো, তোমার কেন্দ্ররেখা পদ্ধতি হোক বা বিচ্ছিন্ন ওয়াল পদ্ধতি হোক, দুইটা পদ্ধতিতে নির্ণয় করতে পারবো। বাট কথা হচ্ছে এই যে পার্টিশন ওয়াল, এই যে বারান্দা ওয়াল, এই দুটো অবশ্যই আমাকে কী করতে হবে, কেন্দ্ররেখা পদ্ধতিতে বের করতে হবে। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে তোমাদের বেসিক। ওকে, 4 নাম্বারটা এটা তোমাদের পরে হবে। ঠিক আছে, তাহলে এটা আমি মিশিয়ে দিই। এখন সরাসরি আমরা ম্যাথে চলে যাব। ঠিক আছে, সো আমি যা দেখতেছি এই অধ্যায়ে, আমি বলছি কিন্তু এই অধ্যায়টা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। সো এই অধ্যায়ে তোমাদের টাইমও লাগবে এই কারণে অনেক বেশি। সো এই কারণে দেখো তোমার এই বেসিক পর্যন্ত মোটামুটি মনে হয় আমার যেটা দেখলাম, সো তোমাদের 1 ঘন্টার মতো হয়ে গেছে। সো বেসিকটাই কিন্তু দেখো তোমাদের 1 ঘন্টার মতো চলে গেল, এতগুলো আলোচনা করলাম। তারপর আলোচনা আর একটু দীর্ঘ হইলো, মূলত আমার একটু অসুস্থতার কারণে। ঠিক আছে, আমার কথা যে বলতেছি আমার কিন্তু গলা ব্যথা করতেছে, আমি তবুও কথা বলতেছি। ওকে, সো তাহলে আমরা এখন সরাসরি ম্যাথ করবো। সো ওইটা আর একটা পার্ট করবো আমি। ওকে।